আই নিড স্পেস জেফিল। জফিল তার নিউ স্কাল্পচারের জন্য পেস্ট তৈরি করছিল। গভীর মনোযোগে বিঘ্ন ঘটে ইনানের বলা বাক্যটি কর্ণকুহরে প্রবেশ করায়। মসৃণ কপালে ভাঁজ ফেলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনানের দিকে তাকায়। What did you say? হাতের কাজ ফেলে উঠে দাঁড়ায়। ইনান জহফুলের চোখে চোখ রাখে, দীর্ঘ গলায় বলে, আই নিড স্পেস জেফিল। ইনানের কথা শেষ হবার আগেই জহফুল ইনানের গাল চেপে ধরে পেস্ট হাতেই। গরম চোখে তাকিয়ে শান্ত গলায় বলল, শুনিনি, আবার বলো, কি বললে? ইনান ঢের বুঝতে পারল জহফিলের হুমকি। ইনান বুকে সাহস সঞ্চয় করল। জহফিলের শক্ত আঙ্গুল তার গাল চেপে ধরায় মুখ নাড়তে কষ্ট হচ্ছিল। ইনানের কাছে স্পষ্ট যে জহফিল তাকে কথা বলার সুযোগ দিচ্ছে না। ইনান জহফিলের হাত সরালো। যদি কথাটা আবার না শুনতে চান তাহলে আমায় ফ্রিডম দিন। আমি তোমাকে ফ্রিডম দিই না? জহফিল অবাক গলায় বলল, কোন ব্যাপারে ফ্রিডম দিই না? অনেক ব্যাপারই, তবে আমার আপাতত বাবার সাথে কথা বলার ফ্রিডম লাগবে। You already have that. না, কথা বলার সময় আপনি কাছে থাকবেন না। সরি, পারবো না। জহফিলের তাৎক্ষণিক জবাব। তাহলে আমায় স্পেস দিন। তাও পারবো না। ইনান চোখ বন্ধ করে ম্লান গলায় বলল, আমি ক্লান্ত আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার ভালোবাসায়। আমি আর এই লাইফ লিড করতে পারছি না। এই জীবন আমার জন্য নয়। আমি এভাবে বন্দি থাকতে পারছি না। আই নিড ফ্রিডম। সোজা কথা বলতে গেলে আমার ডিভোর্স চাই। ইনান চোখ খুলল। জহফিলের দিকে চাইতেই আঁতকে উঠল সে। জহফিল রাগে গর্জন করছে, ঘাড় কাত করে তার দিকে হিংস্র চোখে চেয়ে আছে। ঘোর অন্ধকারে ঢেকে আছে রুমটা, চারদিকে গা হিম করার নিস্তব্ধতা। ক্ষণকাল বাদে বাদে ইঁদুরের চিচি আওয়াজ করে দৌড়ানোর শব্দ কানে ঠেকছে। নিচতলার পরিত্যক্ত গোডাউনে ইনান বন্দি করে রাখা হয়েছে। তমসাচ্ছন্ন রুমে বাইরে থেকে আসা আলোর ছিটে ফোটাও নেই। ইনান ঘামে জবজবে, শুষ্ক গলাটাকে ঢোক গেলে ভেজানোর বৃথা চেষ্টা করছে। ভ্রু জোড়ায় আতঙ্ক উকি দিচ্ছে, ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে ভয়ে। একটু পরপর হেসকি তুলে কাঁদছে। দুই হাত হাতড়ে রুমটার মাঝখানে হেঁটে দরজা খুঁজছে। জহফিল তাকে যেই দরজা দিয়ে এনেছিল সেই দরজা, কিন্তু যতবারই এক পা আগাচ্ছে ততবারই মনে হয় সে এখনও এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তখন ডিভোর্সের কথা বলার পর জহফিল ইনানকে টেনে হিঁচড়ে অন্ধকার গোডাউনে নিয়ে আসে। সিঁড়িঘরে কোনো তেমন আলো না থাকায় ইনান গোডাউনের ভেতরটা ভালো করে দেখতেও পারেনি। তার আগেই জহফিল তাকে ছুঁড়ে মারে রুমের মধ্যে। ইনানের হাত এত শক্ত করে ধরেছে যে ব্যথায় টনটন করে উঠেছে জায়গাটা। ইনান কিছু বলার আগেই জহফিল গোডাউনের গেট আটকে দেয়। গেট আটকানোর সময় আবছা চোখে ইনান দেখে জহফিলের চোখ মুখের অস্বাভাবিকতা। ওষ্ঠধর শব্দহীন বিড়বিড় করছে, চোখ দুটো রক্তিম অথচ নিদারুণ বিষাদে নিমজ্জিত। মুখের এক্সপ্রেশন প্রকাশের জন্য কোনো কঠিন শব্দ ইনানের ডিকশনারিতে নেই। ঠিক বুঝল না ইনান, জহফিল কি রাগে কাঁপছে নাকি কান্নায়। যতবার শরীরের শক্তি কুলোয় ততবার ইনান জহফিলকে ডেকেছে। এখন গলা শুকিয়ে কাঠ, একটু পানির আশায় বুক হাহাকার করছে। জহফিলের সাড়া পাওয়া যাবে না সে জানে, কেননা ইনানকে এখানে রেখে যাওয়ার পর জহফিলের সিঁড়ি বেয়ে ওঠা কিংবা নামার আওয়াজ শুনতে পেয়েছে সে। জহফিল কি ওপরে গিয়েছে নাকি বাসা থেকে বের হয়েছে ইনান ঠাউর করতে পারছে না। চোখ খুললেও আধার, বন্ধ করলেও আধার। এমন না যে ইনান অন্ধকারকে ভয় পায়। আগে বাড়িতে কত কারেন্ট যেত, তখন তো সেই অন্ধকারেও ইনান শুয়ে থাকত, তার বাবা আসতো লাইট হাতে। কিন্তু এখানের পরিস্থিতি যে আলাদা। এখন বাবাও নেই, চারদিকে না আছে কোনো প্রতিবেশী, আর না আছে এই ফাঁকা রাস্তায় কারো চলাচল। ইনানের ভয় করছে, ভীষণ ভয়। সে জানে না আদৌ জহফিল আছে কিনা বাসায়, নাকি ইনানকে এই পরিত্যক্ত নির্জন ভুতুরে বাড়িতে একা ফেলে গেছে। এই ভাবনা ইনানকে ভয়ের দিকে ঠেলে দিচ্ছে। যেই ইনান ভূতের ভয় পেত না, সেখানে এখন এই হাস্যকর ভয়টাই পাচ্ছে। এই অন্ধকারেও মনে হচ্ছে তার পাশে কোনো অশরীরীর হাঁটা চলা। ইনান এলোমেলোভাবে হাত নাড়ানোর
ফলে সিলিং থেকে বয়ে আসা কিছু একটা ইনানের মুখে লাগলো। ইনান জিনিসটা হাত দিয়ে ধরে ধরে দেখলো একটা দড়ি, আর দড়িটার নিচের দিকে গোল হয়ে আছে, মানে ফাঁসির মতো দড়ি বেঁধে রাখা হয়েছে। ইনান আতঙ্কিত হয়ে ছিটকে দূরে সরে যায়। পায়ের সাথে কিছু একটা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে নোংরা মেঝেতে। জিওফিলের থেকে একবার শুনেছিল এই গোডাউনের মালিকের বেশ কয়েকটা কর্মচারী কাজের সময় আগুনে পুড়ে মারা যান মালিকের গাফলতির কারণেই। মালিকের অনুশোচনায় দগ্ধ হয়ে গোডাউনে এসেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাই এই বাড়িটার দাম এত নিম্ন। ইনানের মনে হলো সেই গোডাউনের মালিক এবং কর্মচারীদের পোড়া আত্মা ইনানের পাশে ঘুরঘুর করছে। বিকৃত চেহারা নিয়ে ইনানকে চোখ দিয়েই মৃত্যুর তীর ছুঁড়ে মারছে। এই মুহূর্তে ইনানের সবচেয়ে বেশি অসহায় লাগলো। জঙ্গলের এই নির্জন বাড়িতে বিয়ে হয়েছে পর্যন্ত কখনোই ভয় পায়নি সে। ভয় না পাওয়ার কারণ জেহফিল দুহাতে এমনভাবে ইনানকে আগলে রেখেছিল যে ইনানের কখনো মনে হয়নি তারা দুজনে যে নিরিবিলি নিস্তব্ধ গভীর জঙ্গলের মাঝে বসবাস করছে। জেহফিল যে কখনো সেই ভাবনাটুকু ইনানের মনে আসতেই দেয়নি। পরিস্থিতি যাই হোক, জেহফিল কখনোই ইনানকে একা বাসায় রেখে কোথাও যায়নি। তাই জেহফিলের প্রস্থানে এতদিনের না হওয়া ভয়টা ইনানকে জাপটে ধরেছে। এই নিস্তব্ধ পুরীতে সে একা। ইনানের শরীরের পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ঠান্ডা স্রোত বয়ে গেল প্রতিটি শিরা উপশিরায়। ফ্যাকাশে হলো মুখ, কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়তে পড়তে বুকের জামা ভিজিয়ে দিচ্ছে। অস্থির হয়ে ইনান জেহফিলকে ফ্যাঁসফ্যাঁসে গলায় ডাকল, কিন্তু নিজের আওয়াজ নিজের কানেই পৌঁছালো না, যেন বোবা কথা বলছে। ইনান শত চেষ্টা করেও কথা বলতে পারল না। বসে থেকে মাটিতে হাত রেখে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে লাগলো ইনান। এগানোর সময় বাড়ি খেলো একটা ভাঙ্গা চেয়ারের সাথে। ব্যথা এবং ভয়ের মিশ্রণে ফুঁপিয়ে উঠল ইনান। আবারও হামাগুড়ি দিয়ে এগোলো। এবার হাতের ওপর দিয়ে নিমিষেই কিছু একটা পিছলে চলে গেল। শিউরে উঠে চিৎকার দিয়ে ইনান পিছু হটল। এটা কি সাপ নাকি ইঁদুর বুঝতে পারল না। ইঁদুর হলে তো আওয়াজ করত, সাপই তো এত চিকন আর পিচ্ছিল হয়। ইনানের মুখ নীল হয়ে উঠল। দ্রুত ভাঙ্গা চেয়ারটা খুঁজতে লাগলো, কিন্তু কোন দিকে সেটা বুঝতে না পারায় কাচুমাচু হয়ে দ আকৃতিতে বসল। অতিরিক্ত ভয়ে ইনান এবার হাউমাউ করে কেঁদে উঠল। মনে মনে সে জেহফিলকে ডাকছে, জানে না কেন, তবে এই ভয়ানক পরিস্থিতিতে জেহফিলের কথাই তার মাথায় আসলো। সে ডাকছে জেহফিলকে, প্লিজ জেফিল, বাঁচান আমায়, দম বন্ধ হয়ে আসছে আমার জেফিল। ইনানের কথা গলাতেই আটকে আছে, মুখ দিয়ে বেরোচ্ছে না। কেঁদে ওঠার 3 সেকেন্ডের মাথায় গেট ক্যারকার আওয়াজে করে খুলে গেল। ইনান ঘোলা চোখে দেখল সুঠামদেহী জেহফিল গোডাউনে প্রবেশ করছে। ইনান তার অসার হাত বাড়ালো, এই আশায় জেহফিল তাকে ধরবে, তাকে এই আজব থেকে বের করবে। কিন্তু জেহফিল তা করল না, বরং গেট বন্ধ করে দিল। ইনান ডাকলো জেহফিলকে। কথা ইনানের ঠোঁটের আগাতেই আটকে গেল। অন্ধকারে জেহফিলকে না দেখা গেলেও তার হাঁটার আওয়াজ শব্দ তুলছে। তার নিকট আসছে জেহফিল। ইনান অনুভব করলো জেহফিল হাঁটু মুড়ে বসে তার কাছে বসল। ঘাড়ে অনুভব করলো উষ্ণ নিঃশ্বাস। বোধহয় আর একটু কাছে আসলো জেহফিল, কারণ ইনানের নাকে বাড়ি দিল জেহফিলের স্ট্রং পারফিউমের সুবাস। তার গলার 1 ইঞ্চি দূরে মুখ রেখে গভীর শ্বাস টানল জেহফিল, যেন ইনানের ঘ্রাণ এক টানে নিয়ে নিতে চাচ্ছে। ইনান চোখ বন্ধ করল। যেই মনস্টার থেকে ছাড়া পেতে চেয়েছিল সেই মনস্টারকেই এখন সে মনে মনে অনুরোধ করছে বাঁচানোর জন্য। ইনান টের পেল জেহফিলের দূরে সরে যাওয়া। জেহফিল সেই ভাঙ্গা চেয়ারটা ইনানের থেকে কয়েক হাত দূরত্বে রেখে বসল। ইনান ফিসফিস করে ডাকল, জেফিল। জেহফিল জবাব দিল না, তবে গাঢ় শ্বাস বেরিয়ে আসার শব্দ পেল ইনান। তার মনে হলো যেন জেহফিল তার ডাকে সাড়া দিয়েছে নিঃশ্বাসের মাধ্যমে। জেহফিল চেয়ারে আর ইনান মাটিতে বসে রইল প্রায় অনেকক্ষণ। না ইনান কোনো কথা বলল, না জেহফিল। তবে ইনানের ভয় কেটে গেছে পুরোপুরি। সে আশ্বস্ত হয়ে বসে রইল। 1 ঘন্টা কেটে যায় নিঃশব্দে।
জফিলের গাঢ় নিঃশ্বাস আর ইনানের মৃদু নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ইনান নিশ্চিত জহফিল ঘুমাচ্ছে না, কেননা সে টের পাচ্ছে জহফিলের দৃষ্টি তার ওপর। এই 1 ঘন্টায় ইনান একটা টু শব্দও করল না ভয়ে, কারণ ভয়ই যে নেই। অথচ যখন জহফিল তাকে এখানে রেখে গিয়েছিল তার 25 মিনিটের মাথায় ইনানের চিৎকার চেঁচামেচি হাহাকারে পরিবেশ ভারী হয়ে গিয়েছিল, আর এখন সে স্বস্তি নিয়ে বসে আছে। আরও 25 মিনিট পর ভস করে ম্যাচের কাঠি জ্বলে উঠল। কাঠি হাতেই জহফিল উঠে দাঁড়ায়। আগুনের মৃদু আলোয় ইনান দেখল গোডাউনটা অন্ধকারের চেয়েও আলোতে বেশি ভয়ানক, যেন হরর মুভির পুরনো বাড়ি। আগুন নিভে যায়, ফের অন্ধকারে ছেয়ে যায় চারপাশ। জহফিল ইনানের সামনাসামনি বসে ইনানের ডান হাত ধরে নিজের বুকে ঠেকায়। জহফিলের হাত অসম্ভব ঠান্ডা। ইনানের হাত ধরে তাকে নিজের কোলে বসালো, ভারী গলায় বলল, বলতে পারবে তুমি কেন তখন ভয় পাওনি? ইনান চোখে প্রশ্ন নিয়ে তাকায় আধারে ঢাকা জহফিলের মুখটায়। জহফিলের কথা মাথায় ঢুকছে না। জহফিল আবারও বলল, গভীর শ্বাস টেনে, 1.5 ঘন্টা আগে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছ। অন্ধকার তখনও ছিল, এখনো আছে, তবে এখন কেন ভয় পাচ্ছ না? ইনান চুপ করে থেকে বলল, কারণ এখন আপনি আছেন। এক্স্যাক্টলি বেবি গার্ল। জহফিলের কণ্ঠ নরম হয়। তোমার দুনিয়াটাও ঠিক এমনই। এতক্ষণে অন্ধকারে তুমি একা ছিলে, জানতে যে আশেপাশে কেউ নেই। তারপর আমি আসলাম, তুমি শুধু উপস্থিতিটাই দেখেছ, না কোনো আওয়াজ না কথা। আমার উপস্থিতি তোমাকে শান্ত করলো, অথচ পরিবেশ পরিস্থিতি কিন্তু একই, আধার, নীরব। শুধু যুক্ত হয়েছে আমার উপস্থিতি। ভয় কমলো তোমার, বিশ্বাস ছিল তোমার যে আমি থাকলে তোমার ক্ষতি হবে না। আমার উপর নির্ভর হয়েই তোমার ভয় দূর হলো। এটাই তোমাকে বোঝাতে চেয়েছে। তুমি আমাকে ছেড়ে থাকলে তোমার জীবনটা এমন অন্ধকার হবে বাটারফ্লাই। আশেপাশে মানুষ থাকলে তুমি আধারে তলিয়ে যাবে, ভয় পাবে। যখন আমি থাকবো তখন ভয় তোমাকে ছুঁতে পারবে না। এই যেমন আমি এতক্ষণ কাছে ছিলাম বলে তুমি ভয় পেলে না, তেমন। জহফিলের যুক্তিতে ইনান বোকা বনে গেল। হতভম্ব হয়ে বলল, এখানে অন্য কেউ থাকলেও আমি ভয় পেতাম না। জহফিল ইনানের গালে হাত রাখে। সত্যি করে বলো তো, তোমার অচেতন মন কি শুধুমাত্র আমার আশার অপেক্ষাতেই ছিল না? ইনান নিশ্চুপ থাকে। এটা সত্যি যে জহফিল ছাড়া অন্য কারো কথা তার মাথায় আসেনি। তাই বলে তো এই না যে আপনি থাকলেই আমি ভয় পাবো না। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি ভয় পেতাম না। যদি অন্য কেউ থাকতো তাহলে তুমি কি তার উপর বিশ্বাস করতে পারবে যতটা আমার উপর করো? তুমি অজান্তে আমাকে নিজের জীবনের চেয়ে বিশ্বাস করো বাটারফ্লাই। তুমি মানো কিংবা না মানো, অন্য কেউ আমার জায়গায় থাকলে তোমার মনের একাংশে ভয় খেলা করতাম। আমি কি মিথ্যে বলছি? ইনান প্রতি উত্তর করল না। জহফিল যা বলেছে ঠিক বলেছে। কোথাও না কোথাও সে জহফিলকে আশা করেছিল। জহফিল তার বাটারফ্লাইয়ের ক্ষতি করবে না, এই বিশ্বাসটাও তার আছে। জহফিল মোবাইলের ফ্ল্যাশ অন করল। ইনানকে কোলে তুলে নিয়ে দোতলায় যেতে যেতে বলল, আমার জীবনটা যেমন তোমার উপর নির্ভর করে তেমনি তোমার জীবনটা আমার উপর নির্ভর করে। অদৃশ্য বাঁধনে তুমি আমি আটকা পড়েছি। এই বাঁধন মৃত্যুর আগ পর্যন্ত খোলার না বাটারফ্লাই। খুলতে চাইলেই সম্ভব। ইনান আনমনে বলে ফেলল কথাটা। যখন দেখল জহফিল সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছে তখন তার দিকে ফিরল। জহফিলের চোখে আবারও বিষাদময় হিংস্রতা নামল। প্লিজ বেবি গার্ল, এই ধরনের কথা তোমার মুখে যাতে আর না শুনে। আমি তোমাকে শাস্তি দিতে চাই না, ভালোবাসতে চাই। তোমাকে শাস্তি দিলে যে আমি নিজের শাস্তি পাই। ইনান জহফিলের তখনকার কথায় ডুবে গিয়েছিল যে নিজের মধ্যে ছিলই না ইনান। ভুলে গিয়েছিল জহফিলের হিংস্রতা। এখন আবার জহফিলের হিংস্রতা ফিরে এসেছে। সেই মুহূর্তে ইনান বুঝে গেল জহফিলের আরেকটি গুণ, ম্যানিপুলেট করার গুণ, কথার মাধ্যমে মানুষকে বশ করা। যেই গুণের প্রথম শিকার ছিল তার বাবা, না হলে কি একদিনে কারো হাতে মেয়ে তুলে দেওয়া যায়? দ্বিতীয় শিকার ইনান নিজে, যার শিকার কয়েকবার হলেও এখন সে বুঝতে পারছে মুহূর্তের মাঝে জহফিল কাউকে হাতের মুঠোয় রেখে নাচাতে পারে তার ক্ষমতা দ্বারা। ইনান বুঝে গেল যে তার নিস্তার নেই। সে দক্ষ অথচ হিংস্র শিকারীর কাছে বন্দী হয়েছে। ইনান খাটে বসামাত্র হাতে ঠান্ডা অনুভব করল।
নিরুদ্বেগ চাহনিতে হাতে তাকাতেই পিলে চমকালো। রক্ত, তার হাতে রক্ত। দেখলো তার জামাতেও রক্ত লেগে আছে। ইনান হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে নিজেকে চেক করে কোথাও কেটে গেছে কিনা, কিন্তু কেটে গেলে তো সে ব্যথা পেত। ইনান তন্ন তন্ন করে খুঁজেও শরীরের কোনো অংশে আঘাতের চিহ্ন পায়নি। হঠাৎ মাথায় আসে জেওফিলের হাত সেখানে স্পর্শ করেছিল সেখানেই রক্ত, মানে জেওফিলের রক্ত। জেওফিল ইনানকে রুমে দিয়ে আর্ট রুমে চলে গেছে। জেওফিলের প্রতি ইনানের ভালোবাসা পাহাড় সম অভিমানে ঢাকা পড়লেও স্বামীর প্রতি কর্তব্য তাকে টেনে নিল জেওফিলের কাছে। রুমের দরজা খুলে বিদঘুটে এক দৃশ্য চোখে আটকে যায় ইনানের। জেওফিল ইনানের পোর্ট্রেট আঁকছে ক্যানভাসে। তুলির বদলে তর্জনী, রঙের বদলে রক্ত, আর প্যালেটের জায়গায় জেওফিলের হাত। ইনানের হাত মুখে চলে যায়। জেওফিলের হাত কাটা, পরপর কতকগুলো আঘাতের চিহ্ন জলজল করছে। ম্যাচিওর কাপলের প্রেমে ঝড় আসলে প্রেমিক প্রেমিকারা যেমন ব্লেড দিয়ে হাত কাটে, তেমন কতকগুলো পোচকারি জেওফিলের হাতে। এখনও তাজা রক্ত গলগল করে হাত বেয়ে ফ্লোরে পড়ছে টুপটাপ। ইনান রক্ত দেখতে পারে না, তার ওপর সেই রক্ত দিয়েই জেওফিল তার ছবি আঁকছে। দৃশ্যটা হজম হলো না ইনানের। সে তেড়ে গিয়ে ক্যানভাসটা উল্টে ফেলল। কালো রঙের কৌটা থেকে সবগুলো রং ঢাললো নিজের রক্তিম ছবির ওপর। হাত দিয়ে লেপ্টে পুরো ক্যানভাস কালো করে তবেই থামল ইনান। ক্ষিপ্র দৃষ্টিতে জেওফিলের দিকে চায় সে। এসব কি ধরনের পাগলামো? জেওফিল অট্ট হাসি আসল, হাত ভর্তি রক্ত। সেদিকে খেয়াল নেই তার। হুট করে তার হাসি থামিয়ে বিষণ্ণ মুখে চাইল ইনানের দিকে। তার চেহারায় অসহায়ত্ব, নিগুড় হতাশা দেখে ইনানের বুক ধক করে উঠল। জেওফিলকে সে সবসময় স্ট্রং দেখে এসেছে, এভাবে ভেঙে পড়তে দেখেনি। জেওফিল ম্লান গলায় বলল, 1 ঘন্টা 26 মিনিট 30 সেকেন্ড তুমি আমার চোখের আড়ালে ছিলে বাটারফ্লাই। ওই বদ্ধ গোডাউনে চিৎকার করছিলে সাহায্যের জন্য। আমি নিজেকে কত কষ্টে তোমার কাছে যাওয়া থেকে সামলেছে জানো। তোমাকে কষ্ট দিয়ে যন্ত্রণা ছটফট করছিলাম আমি, তাই নিজের হাত কাটলাম তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি স্বরূপ। ইনান মনে মনে তাচ্ছিল্যর হাসি হাসল। এক দুদিন ধরে যেই মানসিক কষ্ট দিয়েছে জেওফিল, সেই শাস্তি নিজেকে দিল না কেন? শুধু শরীরের কষ্টটাই চোখে পড়েছে, মনের না? জেওফিল হঠাৎ উদ্ভ্রান্তের ন্যায় ইনানের কাছে ছুটে আসলো। রক্তমাখা হাতে ইনানের গাল ধরে অস্থির হয়ে বলল, একটু হেল্প করবে আমায় বাটারফ্লাই? স্কল্পচারের ধারালো ছড়িটা নিয়ে ইনানের হাতে দিল। আমার হাতটা একটু কাটবে? আমি যখন নিজের হাত কেটেছি তখন একটুও ব্যথা পাইনি, তাহলে তো আমার কোনো শাস্তি পাওয়াই হলো না। তুমি তুমি একটু সাহায্য করো না সোনা, ছুরিটা দিয়ে হাতটা কাটো আমার। তোমার দিয়ে আঘাত যদি একটু গায়ে লাগে আমার, প্লিজ। জেওফিল ইনানের হাত ধরে ছুরিটা নিজের হাতে ছোঁয়ায়। ইনান তড়িঘড়ি করে হাত সরিয়ে ফেলতে চায়, তবে পারে না। জেওফিল জোর করে হাত আঘাত করতে চাইছে। ইনানের এমনিতেই মাথা ঘুরছে এত রক্ত দেখে। ধস্তাধস্তি করার পর ইনান ছুরিটা ফেলে দিয়ে অনুরোধ করে জেওফিলকে, পাগলামো করবেন না, হাতটা ব্যান্ডেজ করুন জেফিল প্লিজ। রক্ত ঝরছে, আমি রক্ত সহ্য করতে পারি না, মাথা ঘুরছে আমার। ইনানের মাথা ঘোরানোর কথা শুনে থামে জেওফিল। ইনান উঠতে নেয় 8 বক্স আনার জন্য। জেওফিল তার হাত ধরে থামিয়ে দেয়। আমি যাচ্ছি, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমার সামনে বসে থাকো, চোখ বন্ধ করে হলেও। জেওফিল রুমে গিয়ে হাত ব্যান্ডেজ করে নেয়। ইনান বারবার বলছিল হাত গভীর করে কেটেছে কিনা, হাসপাতালে নেওয়া লাগবে কিনা। জেওফিল বলল এসব কিছুই করতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। ডিনারের জন্য ইনান নিজেই রান্না করলো। জেওফিল কিচেন কাউন্টারে বসে আছে। একটু আগেও ইনানের সাথে রাগারাগি করেছে ইনানের রান্না করা নিয়ে। ইনান শোনেননি। মানবিকতার বিচারে সে কখনো অসুস্থ একজন মানুষকে রান্না করতেই দিতে পারে না। জেওফিল নিষ্পলক ইনানকে দেখছে। তার বাটারফ্লাই এত স্নিগ্ধ, কান্নার পর চোখ মুখ ফুলো ফুলো হয়ে আছে, চোখজোড়া আর গাল দুটো গোলাপি। কি মিষ্টি লাগছে দেখতে। তার বাটারফ্লাইকে কি সে আরও কাঁদাবে এই কোমল চেহারা দেখার জন্য? জেওফিলকে খাইয়েও দিতে হলো। যদিও জেওফিলের বাম হাত আঘাতপ্রাপ্ত,
তাও সে নিজের 2 হাতকে অক্ষম বলে দাবি করলো ইনানের নিকট। অজ্ঞতা ইনান খাইয়ে দিল জহফিলকে। পরদিন থেকে সেই একই রুটিন, যেন কাহিনী একই বৃত্তে চক্রাকারে ঘুরছে। খাও, দাও, ঘুমাও, চোখের সামনে থাকো, ভালোবাসো, যাবে না কোথাও, রাগারাগি, আবারও খাও, দাও, ঘুমাও, লুপ। সারাদিন নীরব জঙ্গলের মাঝে থাকতে ভালো লাগছে না ইনানের। একটু নিজের বাড়িতে যেতে মন চাইছে, শহরে যেতে, চেনা জায়গায় গিয়ে আনন্দ করতে। এমনকি তার ফ্রেন্ডদেরও মিস করছে সে। যতই স্বার্থপর হোক তারা, ইনানের ফ্রেন্ড তো। বাড়ির বাইরেও বের হতে পারে না জহফিলের অনুমতি ছাড়া। ইনান কথার অবাধ্য হলে জিনিসপত্র ভাঙচুর করে জহফিল, আবার নিজেই সব পরিষ্কার করে। ইনানের দম বন্ধ হয়ে আসছে, যেন সে সোনার খাঁচায় আটকে আছে। যেই খাঁচা বাইরে থেকে দেখতে চাকচিক্যময় মনে হলেও ভেতরে থাকা পাখি ছটপট করছে খোলা আকাশে দানা ঝাপটানোর জন্য। ধোয়াটে কুয়াশা পরিবেশ জুড়ে, আবহাওয়া শীতের জানান দিচ্ছে। এই মাসেই বোধহয় শীত শুরু হবে। আকাশে থালার মতো চাঁদ, জ্যোৎস্নার আলোয় স্নানের উদ্দেশ্যে ইনান মিনি ছাদে এসে দাঁড়ায়। কতদিন এভাবে চাঁদের আলো গায়ে মাখা হয় না। ইনান প্রাণ ভরে শীতল বাতাস টেনে নিয়ে নিজের অন্তরাত্মাকে শীতল করল। এই আবহাওয়ায় 1 কাপ কফি হলে মন্দ হতো না। ইনান পারল না আর চাঁদের আলো উপভোগ করতে। জহফিল এসে তাকে টেনে নিয়ে গেল রুমে। দরজা জানালা আটকে পর্দাও টেনে দিল। ইনানের তৃষ্ণাত মন হাহাকার করে উঠল চাঁদের আলো থেকে বঞ্চিত হওয়ার জন্য। জহফিল ইনানকে শুইয়ে নিজেও ইনানের বুকে মাথা রাখল। ইনান জহফিলের মাথা সরিয়ে দিয়ে উঠে বসল। জহফিল বিরক্ত হয়। তুমি চাঁদের জন্য আমাকে সরিয়ে দিচ্ছ? দিচ্ছি। কি করবেন এখন? চাঁদকে গিয়ে খুন করবেন? সেই ক্ষমতা থাকলে তো কবে চাঁদকে ধ্বংস করে দিতাম। জেফিল, ইয়েস প্রিন্সেস। আপনি বদ্ধ উন্মাদ। শুধু তোমার জন্য। কেন এমন করছেন আমার সাথে? আমি কি পুতুল? না, তুমি আমার বাটারফ্লাই। তাহলে কেন বাটারফ্লাইকে উঠতে দিচ্ছেন না? কেন গলায় সুতো বেঁধে রেখেছেন? তোমার ভুলে যে তুমি আমার কাছে বন্দি বাটারফ্লাই। রোদ রঞ্জনে বিষপান করেছে তুমি। বিষক্রিয়া আক্রান্ত হয়ে তোমার শক্তি নিঃশেষ হয়ে গেছে। পড়ে আছো শুধু রোদ রঞ্জন ফুলের ওপর। এর ড্রাইভার কি আমার বেবি বাটারফ্লাই? ইনানের কণ্ঠ জড়িয়ে আসলো। জহফিল ঘুরে ফিরে দোষটা ঠিক তার ওপরই দিচ্ছে। ইনানের কান্না দেখে জহফিল তর্জনী দিয়ে চোখের পানি মুছে দিল। কাঁদবে না বাটারফ্লাই, অকারণে কান্নার অধিকার নেই তোমার। তুমি তো হাসবে। আমার মতো ভাগ্যবান স্বামী পাওয়ায় তোমার তো খুশি হওয়ার কথা, তাহলে কেন এই কান্না? জহফিল ইনানের গালে হাত বুলিয়ে হঠাৎ করে ঘাড় চেপে ধরে। কাঁদবে আমার কষ্টে, তোমার নয়। তোমার তো কোনো কষ্ট নেই, আমি তো তোমাকে কষ্টে রাখছি না। তুমি সুখী আছো, কাঁদবে সুখের কান্না। ওই কান্নার অধিকার আছে তোমার, বুঝলে? ইনান সাথে সাথেই জহফিলের পা জড়িয়ে ধরে বসে পড়ল। হেসকি তুলে কাঁদতে আরম্ভ করলো সে। মিনতি করে বলল, প্লিজ জেফিল, আমি একটু শান্তি চাই। একটু শান্তি দিন আমায়, একটু ভালো থাকতে দিন আমায়। এখনো ভাবার সময় আছে। জহফিলের মাথা দফ করে জ্বলে উঠল। ইনানের টুটি চেপে ধরে দাঁড় করায়, গর্জন করে বলে, আমি তোমাকে শাস্তি দেই না? হ্যাঁ, তোমাকে ভালো থাকতে দেই না? কিভাবে এই কথা বলতে পারলে তুমি? কিভাবে এই কথা তোমার ভাবনাতে এলো? বুক কাঁপলো না একবারও? কি না করেছি তোমার জন্য? তোমার পছন্দের সবকিছু তোমার পায়ে এনে ফেলেছে। যা যা আপনার করতে সব, পুরো পৃথিবীটাকে তোমার হাতের মুঠে এনে দিয়েছে। নিজের থাকা, খাওয়া, ঘুম সব স্যাক্রিফাইস করে তোমাকে মাথায় তুলে রেখেছে। মাটিতে পা ফেলতে দেয়নি, নোংরা লাগবে বলে। ফুলের টোকাও লাগতে দেয়নি। তা বলছো আমি তোমাকে ভালো রাখি না, সুখে থাকতে দেই না? ইনানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে জহফিল ছেড়ে দিল। বার কয়েক এসে ইনান নিজেকে শান্ত করার চেষ্টা করল। অঝোর ধারায় কপল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সে তো এই সুখ চায়নি। সে তো চেয়েছে একটু স্বাভাবিক কাপলের মতো বেঁচে থাকার সুখ। ইনান ফুপিয়ে কাঁদতে লাগলো। জহফিল তীব্র গলায় বলল, কান্না থামাও। 1 মিনিটের মধ্যে কান্না না থামালে খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। মুহূর্তের মাঝেই ইনান মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করলো। এর চেয়ে খারাপ কিছু সহ্য করার ক্ষমতা নেই তার। জহফিল ইনানকে খাটের ওপর ফেলে ইনানের শরীরের ওপর ভার ছেড়ে দেয়।
ইনানের গলায় চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলল, সরি তোমাকে ব্যথা দেওয়ার জন্য, কিন্তু আমি যা বলেছি তার একটা কথা মিথ্যে নয়। এটা তুমি অস্বীকার করতে পারবে না। সময় আছে হাতে, তুমি তো বললে, তাই তোমার উচিত হাতে থাকা সময়ের মাঝে এই জীবন অভ্যস্ত হয়ে যাওয়া, ভাগ্যকে মেনে নেওয়ার। ইনান সিলিংয়ের দিকে চেয়ে আছে। আসলেই কি সে ভাগ্যকে মেনে নিতে পারবে? গভীর রাত, হাড় হিম করা নিস্তব্ধতা বিরাজ করছে চারদিকে। অন্ধকারে ইনান খুব সাবধানে ক্লোজেটের দরজাটা খুলল। একবার ঘাড় ঘুরিয়ে খাটে ঘুমানো জেওফিলের দিকে তাকালো। কফির সাথে ঘুমের ঔষধ মিক্স করে দেওয়ায় জেওফিল ঘুম এত সহজে ভাঙবে না মনে হচ্ছে। ঘুমের ঔষধ পেয়েছিল জেওফিলের বক্স থেকেই। আগে ঘুম না আসলে জেওফিল ঘুমের ঔষধ খেত। ইনান পা টিপে টিপে হেঁটে জেওফিলের কাছে যায়, আবার চেক করে নেয় আসলেই ঘুমাচ্ছে কিনা। যখন নিশ্চিত হলো জেওফিল গভীর ঘুমে মগ্ন, তখন ফিরে আসলো ক্লোজেটের কাছে। খুঁজতে লাগলো হ্যান্ডকাফ, পেল না। খুঁজে সময় নষ্ট করার মানে হয় না, তাই ইনান একটা ওড়না নিয়ে জেওফিলের কাছে গেল। হেডবোর্ডের সাথে সাবধানে জেওফিলের হাত দুইটা বাঁধলো টাইট করে, খুব সতর্ক হয়ে। তারপর নিজের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস হ্যান্ডব্যাগে ভরে নিল। পালানোর জন্য যা যা লাগবে সবই নিল। মোবাইল পেল না নিজের। জেওফিলের মোবাইলটা জেওফিলের পিঠের নিচে। জেওফিলকে সরানো মুখের কথা না, তাই ইনান জেওফিলের মোবাইল খুঁজতে গেল না আর। দরজার কাছে এসে একবার পিছু ফিরে দেখল ঘুমন্ত জেওফিলকে। কি নিষ্পাপ মুখশ্রী! ঘুমের সময় নিষ্পাপ লাগলেও আদতে এই মানুষটি নিষ্ঠুরতায় কুলুষিত। ইনান ফিসফিস করে বলল, ক্ষমা করবেন জেফিল, আমি এই জীবনে অভ্যস্ত হতে পারবো না ভাগ্যকে মেনে নিতে। আমার ঠিকানা আপনি নন, আমার ঠিকানা মুক্ত আকাশে, সেখানে আপনি আমার জন্য জেলখানা। আজ সূর্যের দেখা মিল না। আকাশ ঢেকে আছে ধোয়াটে মেঘে। শীত শীত আবহাওয়া। এই শীতল আবহাওয়ায় খোলা ক্যাফেতে বসে আছে রুহি। রাগে কাঁপছে। অতিরিক্ত রেগে গেলে সে কান্না করে দেয়। এখনও তাই হলো। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তবে মুখে তেজের আগুন। শরৎ তার পাশে বসে বোনকে সান্ত্বনা দিচ্ছে। রুহির রক্তবর্ণ চোখ নিবদ্ধ, সামনের চেয়ারে নির্বিকারভাবে বসে কফিতে সিপ দেওয়া পলকের ওপর। তার ধ্যান রুহি কিংবা শরতের ওপর নেই। সে চোখ ছোট ছোট করে কফির মগকে পর্যবেক্ষণ করছে। তার মানে তুমি হেসকি দিতে দিতে বলল রুহি। তুমি ইনানকে পছন্দ করো? না। মাথা তুলে রুহির রাগান্বিত সুশ্রী চেহারায় দৃষ্টিপাত করল পলক। একটু ভুল হয়েছে, আমি ইনানকে ভালোবাসি। শরতের হাত মুষ্টিবদ্ধ হলো। রুহি এক হাত ভাইয়ের হাতের ওপর রেখে ইশারায় থামতে বলল। লজ্জা লাগলো না নিজের হাঁটুর বয়সের একটা মেয়েকে ভালোবাসতে? পলক হাসে। ওর আর আমার বয়সের পার্থক্য সর্বোচ্চ 12 কি 13 হতে পারে। বর্তমানে এটা নরমাল। কিভাবে পারলে পলক? তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? যদি আমাকে সত্যিকারের ভালোবাসতে তাহলে ব্রেকআপের 1 বছরের মাথায় অন্য কারোর মায়ের হাত জড়াতে না তুমি? আমি নিজেও এখনো মুভ অন করতে পারিনি, আর তুমি? মুভ অন করতে পারোনি, কিন্তু ডিরেক্টরদের বিছানায় ঠিকই যেতে পেরেছো। বাঁকা হেসে বলল পলক। শরৎ চেয়ার ছেড়ে তেড়ে আসলো। কি করলি তুই? রোহিত শরতের হাত ধরল। গরম চোখে তাকিয়ে পলককে বলল, আমাকে নিয়ে একটা বাজে কথাও বলবে না। এসব আলতু ফালতু খবর তোমাকে দেয় কে? পলকও উঠে দাঁড়ায়। রুহির মুখোমুখি হয়ে বলল, পুলিশ কখনো প্রমাণ ছাড়া কথা বলে না। তোমার নোংরামির সব ছবি আমার কাছে আছে। নেহাত তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, তাই এক্সপোজ করিনি। তোমার মতো চিটারের মুখে আর যাই হোক ভালোবাসার কথা মানায় না। রিলেশনে থাকা অবস্থাতেই তুমি উপরে ওঠার জন্য যে পরিচালকদের বিছানায় গিয়েছো তার প্রমাণও আমার কাছে আছে। তুমি চাইলে দেখাতে পারি। দেখাবো? অপমান এবং ভয়ে রুহির মুখটা এইটুকুনি হয়ে গেল। ছোট ভাইয়ের সামনে এমন অপমানেও বিব্রত হয়ে গেল সে, তাই কথা ঘুরালো তাড়াতাড়ি। যাই হোক, তোমার সাথে আজে বাজে প্যাচাল পেরে লাভ নেই। তুমি যে সারাদিন ইনান ইনান করো, সেই ইনানের যে বিয়ে হয়ে গেছে সেই খবর নিশ্চয়ই তোমার কানে পৌঁছেছে। লজ্জা করে না একটা বিবাহিত মেয়ের পেছনে কুত্তার মতো ঘুরতে? তোমার লজ্জা করলো না 4 বাচ্চার বুড়ো বাপের বিছানায় পা ছড়াতে? রুহি দমে গেল। মুখ লাল হয়ে গেল অপমানে।
ভেবেছিল পলককে ইনানের কথা বলে অপমান করবে, তা তো হয়নি, বরং রুহির সত্যগুলো সামনে এনে তাকেই অপমান করছে। রুহি একটা কথাও না বলে শরতের হাত ধরে বেরিয়ে গেল ক্যাফে থেকে। সে এসেছিল পলকের সাথে প্যাচআপ করার জন্য। জীবনে পলকের মতোই একজন খাঁটি মানুষ পেয়েছিল, কিন্তু হীরাকে কাজ ভেবে দূরে সরিয়ে দেওয়াটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই পলককে আবার নিজের জীবনে ফেরাতে শুয়েছিল, কিন্তু পলক যে অজানা কিছু সত্যি জেনে যাবে সেটা ভাবতেও পারেনি রুহি। আর এই সত্যের পর নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না। যদি পলকের জীবনে ইনান না আসতো, তাহলে রুহি পলকের পা ধরে হলেও নিজের দিকে ঘোরাতো। অতীতের প্রেমের জের ধরে পলকও নিশ্চয়ই মুখ ফিরিয়ে থাকতে পারতো না। ইনানই যত নষ্টের গোড়া। ইনানের কারণে পলককে পেয়েও হারালো সে। চল শক্ত হয়ে গেল রুহির। শরৎকে ধরে নিজের দিকে ফিরালো।